শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান রিজভী। পিতা মোহাম্মদ জামাল উদ্দিন, মাতা মুসাম্মদ ফরিদা ইয়াসমিন। 2004 সালে 3রা জুন শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান রিজভী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর কৈলাস গ্রামে জন্মগ্রহণ করেন। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করে ঢাকায় ইন্টার্নশিপ শুরু করেন। 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে 6 ঘন্টা পর তিনি শাহাদাত বরণ করেন। আমি শহীদ মাহমুদুল হাসান রিজভীর আম্মু। আমার বাড়ি হাতিয়া থানা, জেলা নোয়াখালী। আমার বাড়ি হাতিয়া। আমি খুব গ্রামে আমার বিয়ে দেয় বা আমার খুব অল্প বয়সে আমার ছেলে প্রথম সন্তান মাহমুদুল হাসান রিজভী। তখন আমি হেরাব্বু একটা এনজিওতে চাকরি করে ওকে বা ভালো পড়াশোনা করাবো বা নিজের সন্তানকে নিজের মতো করে গড়াবো মনে করে আমি নোয়াখালী জেলায় বিভিন্ন জায়গায় ওরা চাকরির ক্ষেত্রে বাসা বাড়িতে রই ওরে ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য। ওএসএসসি দেওয়ার পরে ওরে আমরা ডিসিশন নিয়ে ওরে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াবো, যারা পড়াইতে আমাদের মতো ফ্যামিলি কিছু করতে পারব না। তখন ওরে আমি সিদ্ধান্ত নিই। তখন ও লক্ষ্মীপুর পলিটেকনিক্যালে টিকিয়ে ইঞ্জিনিয়ারিং করছে ইলেকট্রনিক্সের উপরে। তখন ওখানে 4 বছর কোর্স শেষ করে ওরে ঢাকা ইন্টার্নির জন্য আমি জুনের 23 তারিখে মনে হয় আমি ঢাকা নিয়ে গেছি। যাই ওরে বাসা ঠিক করে সব কিছু করে জুলাইয়ের 3 তারিখে বাসায় উঠে দিয়ে আসি। তো এরপরে শুনি আন্দোলন হইতেছে বা ঢাকাতে তো আন্দোলন হয় কম বেশ, শুনি কলেজের খোলাফানি করে এই করে সেই করে বা এত বড় কিছু হবে এরকম কিছু জানা ছিল না। ছেলের সাথে মোটামুটি মোবাইলে কথা হয়, আন্দোলনের ব্যাপারটা তো মাথায় রাখি নেই। পরে শুনি যে আন্দোলনে নাকি মারা যেতেছে বা খুব গুরুতর হইতেছে। তখন আমি ছেলেকে প্রায় 16 তারিখে মনে না 17 তারিখে হয়তো আমি ফোন দিয়ে বলতেছি, বাবা ওখানে নাকি আন্দোলন চলতেছে, তুমি ওখানে জড়াইও না, তোমার কোটার দরকার নাই বাবা, তুমি যেটা পড়ছো ওটা নিয়ে তোমার একটা লক্ষ্য তুমি ফুসি গেছো, দরকার নাই বাবা এগুলোতে যাই না, ঢাকা তুমি নতুন। ও প্রথমবারের মতো ঢাকা গেছে ওই সময়। পরে না মা আমরা তো বাইরে নেই, আমার বাসা থেকে আমি যে 3 দিন আমাদের বাজার হইতেছে না, আমি বাসায় থাকি। আমি বললাম বাবা কী করবে, ক্লাস হইতেছে না আমাদের বন্ধ, দেখি শনিবার পর্যন্ত যদি না খুলে আমি নোয়াখালী চলে আসবো। বৃহস্পতিবার 18 তারিখ জুলাই আমি আসর নামাজ পড়ে একটু দাঁড়াইছি, বাইরে এসে কথা বলতেছি, সবার মুখে একটাই কথা, আন্দোলন চলতেছে ঢাকায় খুব খারাপ অবস্থা। তখন আমি বলতেছি না আমার ছেলে তো ঘর থেকে বাইরেও না, কথা হয়েছে কিন্তু তবু আমি ওই দিন আর ছেলের সাথে কথা বলি নাই, আল্লাহ আমার বলে রাখছে। তখন আমার কাছে 5-6টা নাগাদ একটা ফোন আসে, আমার নাম্বারটা চিনে ছিল না, বন্ধুবান্ধবের নাম্বার আমার কাছে অনেকটা ছিল, ওই নাম্বারটা আমার চিনে ছিল না। আমার ফোন দিয়ে বলতেছে কান্না করতেছে ছেলেটা। আমি মনে করছি হয়তো কেউ দুষ্টুমি করতেছে, অত কথাটা আমি গুরুত্ব দিই নাই, মানে কানে ধরে রাখছি, কথার উত্তর দিতেছি না। কিছু পরে ওই ছেলেটা বলতেছে আংটি রিজভী, শুধু রিজভী বলাতে আমার মনে যেন তখন আমার মাথার উপর আকাশ ভাঙি পড়ছে। আমি আর কিছু দুইবার ভাবি নেই কী হয়েছে বা কী, এটাও জিজ্ঞাসা করার মতো আমার পরিস্থিতি ছিল না। আমার ভিতরে একটা কম্পর চলে আসছে। তখন আমি কী করব মানে করতে পারতেছি না। পরে আমার বাসার আশপাশে সবাই চলে আসছে, আসি সবাই মতো নাম্বার দিয়ে বিভিন্ন দিকে যোগাযোগ করছে। তখন নেট খুব মানে নেটে কাজ করতেছে না, নেট বন্ধ। তখন একটার পর একটা আমার ভাই, আমার আত্মীয় স্বজন, একজন থেকে একজন সবাই ফোন দিয়ে জানতেছে। তখন বলতেছে ওর মাথায় গুলি লাগছে, একবার বলতেছে হাঁটু গুলি লাগছে, একবার একটা মানে ওরা সঠিকটা বলতে চায় না, ভয়ে নাকি জানি না। এরম করতে করতে প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে। তখন আমার হাসপাতাল থেকে একটা আবার মেয়ে ফোন করি বলতেছে আন্টি আমরা আপনার ছেলের সাথে, আপনার ছেলে আইসিইউতে ভর্তি আছে, আপনি নোয়াখালী থেকে তো আসা সম্ভব না, সব কিছুই তারপরে চেষ্টা করেন আসার জন্য আপনাদের ফ্যামিলি থেকে, আর ঢাকা যদি কেউ থাকে দ্রুত ওর জন্য হাসপাতালে একটা লোক পাঠান,
মানে আমরা তো ছাত্র, আমাদেরকে অ্যালাউ করতেছে না। ওর একটা অপারেশন লাগবে বা ওর আরও চিকিৎসা উন্নত লাগবে, ওর হাসপাতালে ওরা আইসিতে রাখছে। এখন আমরা তো ভিতরে যেতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না। আর এই হাসপাতালেও নাকি হামলা চলতেছে, যারা আহত তাদের যেন চিকিৎসা না নেওয়া হয়, এরকম একটা ফোন আসে। তখন আমরা এখান থেকে কিছু পাইতেছি না, একটা অ্যাম্বুলেন্স ধরায়। তখন প্রায় রাতে 10টা বাজে। তো এখান থেকে খবর, মানে ওখান থেকে খবর আসে যে ছেলে আইসিইউতে ভর্তি আছে, চিকিৎসা চলতেছে এই। আর আমরা এখান থেকে 10টার দিকে বাইরে হই। যখন নোয়াখালী পার হই তখন বিভিন্ন দিকে ফোন আসে, আপনার ছেলে আর নাই, আপনারা ঢাকা যাবেন না। যদি আপনারা ঢাকা যান আপনার ছেলের লাশও আনতে পারবেন না, আপনারা কেউ জীবিত ফিরে আসতে পারবেন না। ঢাকার পরিস্থিতি এত খারাপ, ওখান থেকে কেউ লাশ নিয়ে আসতে পারে না। তখন আমরা চিন্তা করলাম, না, আমার ছেলের লাশ যদি আমি না আনতে পারি, কে আনবে আমার জন্য? আমি তো এই বাধাটা শুনুন না। তখন আমরা অ্যাম্বুলেন্স ঘুরেই নেই, খুব রিক্সে আমি অসুস্থ সেজে শুয়ে তারপরে আমার ছেলের কাছে ফুসাই। তখন রাতের প্রায় 2:30-3টা বাজে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওখানে নামতেও দেয় নাই, কথা বলার কোনো সুযোগ নাই। ওরা ওখানে যে ছাত্ররা ছিল বা হাসপাতালের যারা ছিল সবাই মিলে ওরে মানে প্রস্তুতি করে রাখি, আমাদেরকে ডেথ সার্টিফিকেট আর ওর ইয়েটা, আমাদের বডিটা আমাদেরকে অ্যাম্বুলেন্সে দিয়ে দেয়। তখন আমরা ওকে নিয়ে নোয়াখালী চলে আসি। আমাদের বাড়ি হাতিয়া, তো নদী পার, এই জন্য নিতে খুব কষ্ট বা সব দিকে তো অবস্থা খারাপ। তখন আমার বাবার বাড়ি নদীর পাড়ে, মোহাম্মদপুর হরিণ। তখন ওখানে ওর শেষ করি। কিন্তু আমার বড় ছেলে আর একটা ছোটো ছেলে আর একটা মেয়ে, 2টি ছেলে 1 মেয়ে। আমার ছোটো ছেলেটা একটু চঞ্চল, বড় ছেলেটা খুব শান্ত। মানে কি বলবো, ওর সব কিছু ফ্যামিলি, মা বাবা নিয়ে সবসময় আশা ভরসা ছিল। আমার লক্ষ্যই একটা ছিল, আমার একটা ছেলেকে আমি ভালো কিছু করব, ওরে দিয়ে আমার জীবনের সামনের সব কিছু লক্ষ্য অনুযায়ী পৌঁছাবো, ওকে দিয়ে আমি সব কিছু করবো। কিন্তু আমি লক্ষ্য যত পৌঁছাইছি, আমার আশা পূরণ হয় না, এটা হচ্ছে কথা। আমার ছেলে যখন ডিপ্লোমা শেষ হয়, ইন্টারভিউ করা যাওয়ার আগেও আমার বলতেছে, আম্মু আমি এখান থেকে বাইরে হয়ে আমি চাকরি হলে আমার আব্বুর সাথে সাথে চাকরি ছাড়িয়ে দিতে হবে। এনজিওর চাকরি রাতি দিনে করিও কোনো দিনও নিশ্চিতভাবে ঘুমাইতে পারে না, খুব কষ্ট করে চাকরি নিয়ে। আমার চাকরি হওয়ার পর আমার আব্বু চাকরি করার দরকার নাই, আমার টাকা দিয়ে পুরো ফ্যামিলি চলবে, আমার ভাইও চলতে পারবে, আমার বাবাও চলতে পারবে, আমরা সবাই চলতে পারবো। আজকে এই কথা বলার মতো আমার কাছে কেউ নেই। এটা যে সবচেয়ে বড় দুঃখ, সবসময় মা বাবাকে ভরসা দেওয়া, ওর এই ভরসাটা আমি এখন কার থেকে পাবো? কেউ তো দিতেছে না। এখন এর বিচার কি হবে? আমরা তো এখন দেশের যে পরিস্থিতি দেখতেছি, শুনতেছি, বা আমরা তত বা ঠিক আছে দেশের রাজনীতি বুঝি কম, তবুও যেটা বুঝি এখন তো আমরাও নিরাপদ না। আমার ছোট ছেলে হরিপুর স্কুলে ক্লাস 10-এ পড়ে, কিছুদিন আগে ওর উপরে হামলা হয়, ওর পিঠে 6টা আঘাত করে, ওর ফুসফুস ছিদ্র হয়ে যায়, ওর মাথায় আঘাত করে। ওর পিছনে কি লুকিয়ে আছে ওটা আমরা জানি না। আমার ছেলের সাথে কারোর সাথে, আমরা থাকি ভাড়া বাসায়, এখানে কোনো শত্রু নাই, কোনো কিছু নাই। হঠাৎ ওই স্কুল থেকে বাইরেছে, ওর পিছন থেকে আঘাত করে ওরে মৃত্যুর দরজায় নিয়ে গেছে। আমি নোয়াখালীতে চিকিৎসা নিতে পারি নাই, ওখানে ডাক্তাররা বাদ করে দিছে ওকে। আমি ঢাকা মেডিকেল নিয়ে ওকে চিকিৎসা করাই আজকে 15 দিন আমি বাসায় আসছি। ও এখন একরকম ইয়ের মতো, আগের মতো সুস্থ না। ওর জীবনের ওর নিয়েও একটা টানা খিচড়াতে আমি আছি, আমরা নিরাপদ না। আজকে এই কথা, কালকে সেই কথা, এক দলের মানুষ এক রকমের কথা বলে, সবাই সবার স্বার্থ নিয়ে টানানি করতেছে। হ্যাঁ, উত্তরা থানায় একটা মামলা করছি। ওখান থেকে ফোন আসে, কথা বলে, এগুলো শুনি। আমরা তো যাইতে পারি না, অনেক দূর তো। ফাইজা, আমার বড় ভাইয়ের নাম শহীদ মাহমুদুল হাসান রিজভী। আমার ভাইয়া থাকতে আমার অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। মানে ও আমার সাথে কিছু বুঝতো না বলতে গেলে।
ওর কিছু হলে আমি থাকতে পারতাম না, আমার কিছু হলেও থাকতে পারতো না। আমার বাইরে আমি অনেক ভালোবাসতাম। আমার ভাই আসলে আমি ভাইয়ের সাথে সাথে বলতাম, ভাই আমার স্কুলে নিয়ে যাবো। বাইকের ভাই থেকে সবাই স্কুলে নিয়ে যায়, আমার কেউ নিয়ে যায় না, আম্মু আব্বু ছাড়া। বললে মতো আমার ভাইয়া জামা না খুলে মতো আমার স্কুলে নিয়ে যেত। এখন আমার স্কুলে সবার ভাই আসে, সবার বোনেরা দিয়ে যায়, আমার কেউ নিয়ে যায় না। আমার অনেক কষ্ট হয়। আমার আগে আমি বলতাম ভাইয়ের একবার জন্মদিন হয়েছে, ভাইয়া কলেজে যাবে, টাকা নিয়েছে। আমি বলি ভাই আমার কিছু খাওয়াবি না? ভাইয়া 1,000 টাকা ভাঙে আমার 500 টাকা খাওয়াইছে। এখন আর এরকম কথা আমার কেউ করে না। আমার ভাইয়ের যেমনি বাঁচছে ওদের কমনি বাঁচতে হবে। আমার ভাইয়ের কষ্ট পায় বাঁচছে। আমার ভাইয়ের আন্দোলনের জন্য কত কিছু বলে কাঁদতে পারে না। আমার ভাইয়ের বাঁচছে। আমার ভাইয়ের মতো ওদেরকে আরো কঠিন শাস্তি দিত।